গুড ডে ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কলোস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আমরা এই চ্যানেলে এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি। আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমরা 5th ক্লাস করব। প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। যারা আজকে প্রথম আমার এই লেকচারটা ফলো করছেন, প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন, এই লিঙ্কগুলো থেকে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করে নেবেন। এছাড়াও আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ এর সিলেবাস সাথে রিলেটেড আরও অনেকগুলো চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা আছে। যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্টে গেলে সেই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশন, প্রিভিয়াসের কোয়েশ্চেনের সমাধান এবং যে অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেসব অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্টে গেলে আপনাদের ওই চ্যাপ্টার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে এবং পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে। সবগুলো প্লেলিস্টের লিঙ্কে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করতে পারবেন। এছাড়া আমার চ্যানেলে যে প্লেলিস্ট অপশনটা আছে সেই প্লেলিস্টে গেলেও কিন্তু আপনারা প্রতিটা চ্যাপ্টারের প্লেলিস্ট ইন্ডিভিজুয়ালভাবে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য এভাবে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা আছে যাতে আপনাদের নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট থেকে আপনার নির্দিষ্ট চ্যাপ্টারের ক্লাসগুলো একসাথে একই জায়গায় পেয়ে যান। ক্লাসগুলো আপনাদেরকে কষ্ট করে সার্চ করে বের করে নিতে না হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আগে বলেছি বিবিএ সেকেন্ড ইয়ার থেকে বিবিএ ফোর্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কোর্স পেপারের সাথে তার রিলেটেড। থাম্বনেইলে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন, সেই চার্টের মধ্যে ব্যাখ্যা করা আছে যে কোন ইয়ারে কোন ডিপার্টমেন্টের কোন কোর্স পেপারের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা রিলেটেড। এবং প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমি কিন্তু চার্ট আকারে আপনাদেরকে এই বিষয়টা বারবার করে আলোচনা করে এসেছি। আজকের ক্লাসে আমি আর ওই চার্টটাতে যাচ্ছি না, আমি আজকের ক্লাসে সরাসরি মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমরা এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ইনডাইরেক্ট মেথডে করছি। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুই মেথডে করা যায়, ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথড। আমরা ইনডাইরেক্ট মেথডে সমাধান করছি, ডাইরেক্ট মেথড নিয়ে পরে আলোচনা করব। ইনডাইরেক্ট মেথডে যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি তখন আমরা এই গঠন প্রণালীটা ফলো করি। এই গঠন প্রণালী নিয়েও আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বারবার করে বলে এসেছি। তাই আজকে এখন আমি ডিটেল এই গঠন প্রণালীর বিষয়তে যাচ্ছি না। আজকে আমাদের যে নতুন বিষয় হবে সেটা হচ্ছে আজকের অঙ্কতে আমাদের কিছু ওয়ার্কিংস করতে হবে যা আগের কোনো অঙ্কে আমরা করে আসিনি। এখন কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে ইনডাইরেক্ট মেথডে, এখন আমরা সেই চার্টটা ফলো করছি। আমাদের ইনডাইরেক্ট মেথড করতে হলে আমরা জানি যে নেট ইনকামকে প্রয়োজন হবে, কারণ আমাদের যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা করতে হয় ইনডাইরেক্ট মেথডে সেটা শুরুই করতে হয় কি নেট ইনকাম দিয়ে। যদি আমাদের প্রশ্নের কথা নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে অবশ্যই এই নেট ইনকামটা আমাদেরকে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আর যদি নেট ইনকাম প্রশ্নে দেওয়া থাকে তাহলে তা আমরা সরাসরি বসিয়ে দেবো। আমরা এর আগে যে ক্লাসেসগুলো করেছি সবগুলো অঙ্কেই কিন্তু নেট ইনকামটা সরাসরি আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তা দিয়ে আমরা অঙ্ক শুরু করতে পেরেছি। যদি কোনো অঙ্কে নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। এছাড়া আমরা দেখছিলাম যে কি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে ডেপ্রিসিয়েশনকে বসাতে হয়। এই ডেপ্রিসিয়েশনটা যদি আমাদের প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে এই ডেপ্রিসিয়েশনকে আমাদেরকে ওয়ার্কিং আকারে বের করে নিতে হবে। এছাড়াও কোনো সম্পত্তি নগদ ক্রয় এবং নগদ বিক্রয়ের কোনো ফাংশন যদি প্রশ্নে থাকে, কিন্তু এটা হয়তো সরাসরি আমাদের ইনফরমেশন আকারে দেওয়া নেই, কিন্তু প্রশ্নে এটা ব্যবহার আছে, ব্যালেন্স শিটের মধ্যে এটা কাজ আছে, তখন আমরা ওয়ার্কিং করে নগদ ক্রয় কত এবং নগদ বিক্রয় কত কোনো সম্পত্তি সেই বিষয়টাকে বের করে নেব। এছাড়াও শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন, এই বিষয়গুলো আমরা জানি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে বসাতে হয়। শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এগুলো নগদে ইস্যু করে যদি মূলধন সংগ্রহ করা হয়, এমন কোনো টার্মস যদি আমাদের প্রশ্নে থাকে কিন্তু সরাসরিভাবে হয়তো বা ইনফরমেশন আকারে দেওয়া নেই কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্যবহার আসবে, তখন তাও আমরা একটা ওয়ার্কিং আকারে বের করে নিব। এছাড়াও যদি শেয়ারগুলোকে রিটায়ার করা হয় নগদে, অর্থাৎ শেয়ারের টাকা যদি পুনঃপরিশোধ করে দেওয়া হয় শেয়ার হোল্ডারদেরকে, তাহলে সেই বিষয়টা হয়তো আমাদের ওয়ার্কিং আকারে আসতে পারে। এছাড়াও যদি বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন যেগুলো আমরা ইস্যু করেছি সেগুলো যদি আবার রিডেমশন করা হয় অথবা রিপেমেন্ট করা হয়, রিডেমশন মানে হচ্ছে কি দায় মুক্ত হওয়া বা মেয়াদ শেষে দায় পরিশোধ করা, রিপেমেন্ট করা, পুনঃপরিশোধ করার কোনো বিষয় থাকে তাহলে তাও হয়তো বা ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এছাড়াও আমাদের যদি ক্যাশ ডিভিডেন্ড পে যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ক্যাশ ডিভিডেন্ড পেটাও আমাদের ওয়ার্কিং করে বের করে নিতে হতে পারে। আমরা সাধারণভাবে ইনডাইরেক্ট মেথডে এই 7টা ওয়ার্কিং নিয়ে চিন্তা করব। যে কোনো প্রশ্ন শুরু করার আগে আপনারা অবশ্যই ভালো মতো প্রশ্নটা পড়ে দেখে নেবেন যে এই 7টা আইটেমের সাথে রিলেটেড কোনো কাজ আপনাদেরকে করতে হচ্ছে কিনা, এই 7টা আইটেমের সাথে রিলেটেড কোনো ওয়ার্কিং আপনাদেরকে করতে হবে কিনা। অনেক সময় অনেক কিছু প্রশ্ন সরাসরিভাবে দেওয়া না থাকলেও আমরা ব্যালেন্স শিটের পার্থক্য থেকে সরাসরি মানটাকে নির্ণয় করতে পারি। মনে করি কি কোনো সম্পত্তি ক্রয়ের বিষয় আছে কিন্তু সেটা ইনফরমেশন আকারে প্রশ্নে সরাসরিভাবে দেওয়া নেই, কিন্তু ব্যালেন্স শিটের পার্থক্য থেকে সরাসরিভাবে আমরা পারচেস অফ অ্যাসেটের ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি, তখন সেটার
ওয়ার্কিং করার প্রয়োজনে সেটা আপনারা সরাসরি বসাতে পারবেন। কিন্তু যদি দেখা যায় কি একই অ্যাসেটের পারচেসও আছে এবং সেলসও আছে, তার মধ্যে প্রশ্ন হয়তো বা পারচেসের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, সেলসের অ্যামাউন্টটা দেয়নি, তখন আমরা এটা ওয়ার্কিং করব। অথবা একই অ্যাসেটের হয়তো বা পারচেস এবং সেলস দুটোরই কাজ আছে প্রশ্নে, কিন্তু প্রশ্নে হয়তো বা সেলসের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে কিন্তু পারচেসের অ্যামাউন্টটা দেয়নি, তখন আমরা সেটা ওয়ার্কিং করব। অর্থাৎ একই অ্যাসেটের সাথে যদি একাধিক কাজ থেকে থাকে, পারচেস এবং সেলস একাধিক কাজ থেকে থাকে, তার মধ্যে যদি একটা ইনফরমেশন প্রশ্নে দিয়ে দেয় এবং আরেকটা ইনফরমেশন মিসিং থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্কিংয়ে সহযোগিতা নেব। সেম ওয়েতে শেয়ার্স, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন, এগুলো যে ইস্যুর কথা বলেছে, এই ইস্যুয়েন্সের যে বিষয়টা সেটাও যদি আমাদের দেখা যাচ্ছে কি শেয়ার্স, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন, এই বিষয়গুলোর সাথে একাধিক কাজ আছে বা একাধিক আমাদের ইনফরমেশন দেওয়া আছে, তো তার মধ্যে ইস্যুয়েন্সের ইনফরমেশনটা হয়তো বা মিসিং আছে, তখন তা আমরা ওয়ার্কিং আকারে বের করব। এভাবে আসলে 5 নম্বর 6 নম্বর পয়েন্টগুলোতেও যদি একাধিক কাজ থেকে থাকে, এই শেয়ার্স, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন, এগুলোর সাথে যদি একাধিক বিষয় জড়িত থাকে কিন্তু তার মধ্যে যদি রিটায়ারমেন্ট, রিডেমশন এই অ্যামাউন্টগুলো প্রশ্নে সরাসরি দেওয়া না থাকে, তাহলে তা আমরা ওয়ার্কিং করে বের করব। কিন্তু যদি দেখি যে কি এখানে একটাই বিষয় আছে, যেমন মনে করি কি বন্ডস পেবল মনে করি কি বছরের শুরুতে ব্যালেন্স আছে কি 50,000 টাকা এবং বছরের শেষে ব্যালেন্স দেখানো হয়েছে 40,000 টাকা এবং বন্ডস পেবলের সাথে জড়িত আর কোনো ইনফরমেশন প্রশ্ন কোথাও উল্লেখ করে দেওয়া নেই, তাহলে আমরা কিন্তু এখন বুঝে নেব 50,000 টাকার বন্ডসটা 40,000 টাকা হয়ে যাবে, মানে হচ্ছে কি বাকি 10,000 টাকার বন্ডসকে রিপেমেন্ট করে দেওয়া হয়েছে। সেটা আমরা ব্যালেন্স শিটের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের পার্থক্য থেকে সহজেই আমরা নির্ণয় করতে পারছি। তখন এই বিষয়টাকে আর আলাদাভাবে ওয়ার্কিং করে শো করার প্রয়োজন নেই, আমরা সরাসরি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে রিপেমেন্ট অফ বন্ডস পেবল বলে 10,000 টাকা বসিয়ে দেবো, এখন যেটা উদাহরণ দিচ্ছি সেটার আলোকে। কিন্তু যদি দেখেছি কি বন্ডসের মধ্যে আমাদের ইস্যুয়েন্সও আছে এবং রিডেমশন আছে, দুটো কাজ আছে, তার মধ্যে মনে করি কি ইস্যুয়েন্সের ভ্যালুটা দিয়ে দিয়েছে কিন্তু রিডেমশনের ভ্যালুটা দেয়নি, তাহলে তখন আমাদেরকে ওয়ার্কিংয়ে যেতে হবে। অথবা রিডেমশনের ভ্যালুটা দেওয়া আছে কিন্তু ইস্যুয়েন্সের ভ্যালুটা দেয়নি, তখন আমাদেরকে ওয়ার্কিংয়ে যেতে হবে। অর্থাৎ যে কোনো আইটেমের সাথে যদি একাধিক ফাংশন থাকে, তার মধ্যে যদি একটা ফাংশন আমাদের মনে করি কি প্রশ্ন ইনফরমেশনে দেওয়া আছে আর বাকি ফাংশনটার কথা উল্লেখ করে দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিংয়ে যেতে হবে। এছাড়াও যদি ক্যাশ ডিভিডেন্ড পে যদি প্রশ্ন দেওয়া না থাকে, তাহলে ক্যাশ ডিভিডেন্ড পেডের জন্য ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এখানে আমরা যে লিস্টটা দেখছি সেটা ইনডাইরেক্ট মেথডের জন্য বলা হলো। ইনডাইরেক্ট মেথডের জন্যই যে আসলে এই কাজগুলো করতে হয় তা নয়, ডিরেক্ট মেথডেও কিন্তু এখানের মধ্যে অনেকগুলো ওয়ার্কিংয়ের ব্যবহার আসে, যেমন 2 থেকে 7 পর্যন্ত এই ওয়ার্কিংগুলো কিন্তু ডিরেক্ট মেথডেও হতে পারে। যখন আমরা ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরও ডিটেল ডিসকাশনে যাব। আমরা এখন ইনডাইরেক্ট মেথডে করছি, ইনডাইরেক্ট মেথডে আমরা এখন এই 7টা ওয়ার্কিং নিয়ে চিন্তা করব। তাহলে যে কোনো অঙ্ক করার আগে আপনারা ভালো মতন প্রশ্ন পড়ে দেখবেন, বুঝে দেখবেন যে এই ওয়ার্কিংগুলোর মধ্যে কোনো ওয়ার্কিং করার প্রয়োজন হচ্ছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে ওয়ার্কিংগুলোকে আগে করে নেবেন, তারপরে মূল ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে পরে করবেন। আমরা এবার আজকে যে অঙ্কটা করব সেটার প্রশ্নে চলে যাচ্ছি। আমরা আজকে 2014 সালের প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা পড়ছি, দি মেঘনা কোম্পানিজ কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2013 অ্যান্ড 2014। 2013 এবং 2014 সালে মেঘনা কোম্পানির একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে কি তুলনামূলক ব্যালেন্স শিট আমাদের এখানে করে দেওয়া আছে। প্রথমে 2014 সালে ব্যালেন্স, তারপরে 2013 সালে ব্যালেন্স, তার মানে হচ্ছে কি প্রথমেরগুলো হচ্ছে দেখি ক্লোজিং ব্যালেন্স এবং পরেরগুলো হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স। 2013 সালের যেগুলো 31শে ডিসেম্বরের ব্যালেন্স, তাই হচ্ছে কি 2014 সালের জন্য 1 জানুয়ারি ব্যালেন্স, তার মানে কি ওপেনিং ব্যালেন্স। তাহলে 2013 সালেগুলো হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স এবং 2014 সালেগুলো হচ্ছে কি 2014 সালের জন্য ক্লোজিং ব্যালেন্স। আমাদের এখানে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে বলেছি ইনডাইরেক্ট মেথডে, কিন্তু কোন ইয়ারের জন্য করতে হবে তা স্পেসিফিকভাবে উল্লেখ করে দেওয়া নেই। এভাবে যদি উল্লেখ করা না থাকে তাহলে সবসময় মনে করবেন আমরা যে রিসেন্ট ইয়ারের ইনফরমেশন প্রশ্ন দেওয়া আছে তার জন্য এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে। এছাড়া আমাদের যে এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে কিন্তু 2014 সালের কথাটা উল্লেখ করা আছে, তার মানে কি আমরা 2014 সালের জন্যই একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। এখন আমাদের ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেটসের মধ্যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইকুইপমেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্সেস এই তথ্যগুলো দেওয়া আছে। লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার সিকিউরিটির মধ্যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস পেবল, ট্যাক্সেস পেবল, কমন স্টক, প্রিমিয়াম অন কমন স্টক, রিটার্ন আর্নিংস এই বিষয়গুলো দেওয়া আছে। আজকের অঙ্কে কিন্তু আমরা 2-3টা নতুন আইটেম পাচ্ছি, যেমন অ্যালাউন্স ফর ব্যাড ডেটস যা আগের কোনো অঙ্কে ছিল না, প্রিলিমিনারি এক্সপেন্স যাও আগের কোনো অঙ্কে ছিল না, এগুলো ব্যবহারে কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে। এরপর আমরা এডিশনাল ইনফরমেশনগুলো পড়ে দেখি। এ নাম্বার পয়েন্টে বলছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 ওয়াজ পারচেজ ডিউরিং দ্য 2014। 2014 সালে 5,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল। ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000 ওয়াজ ডিসকার্টেড অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়্যার রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্টস। একটা সম্পূর্ণভাবে অবচিত সম্পত্তি ইকুইপমেন্ট যার ক্রয় মূল্য ছিল 1,000 টাকা, এটার ডিসকার্ড করে দেওয়া হয়েছে, পরিত্যাগ করে দেওয়া হয়েছে। আমরা তৃতীয় ক্লাস যেটা করেছি সেখানের মধ্যে এরকমভাবে ইকুইপমেন্ট ডিসকার্ড নিয়ে আলোচনা করা হয়েছে। দুটো অঙ্ক করেছিলাম, দুটো অঙ্কের মধ্যে ডিসকার্ডের বিষয়টা ছিল। তো ডিসকার্ড করা মানে হচ্ছে পরিত্যাগ করা, অর্থাৎ এই সম্পত্তিটাকে এখন আর ব্যবসাতে ব্যবহার করা হবে না। যেহেতু সম্পত্তিটাকে পরিত্যাগ করা হচ্ছে তাই এটার কস্ট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে হিসাব বই থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। সি নাম্বার পয়েন্টে বলা হচ্ছে 200 শেয়ার্স অফ কমন স্টক ওয়্যার সোল্ড অ্যান্ড ইস্যুড at টাকা 15 পার শেয়ার।
200টা সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে, প্রতিটি শেয়ার 15 টাকা করে ইস্যু করা হয়েছে। ডিভিডেন্ডস টোটালিং টাকা 6000 ওয়ার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড, 6000 টাকা ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং পরিশোধ করা হয়েছে। আমাদের রিকোয়ারমেন্ট আগে আমি পড়েছি, ইনডাইরেক্ট মেথডে আমাদেরকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখন প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে কি আমি যে এখন ওয়ার্কিংয়ের চার্ট নিয়ে আলোচনা করেছি সেই চার্ট অনুসারে দেখি সব ইনফরমেশন আমাদের প্রশ্নে আছে কিনা। প্রথমে 1 নম্বর চার্টে আমরা দেখেছিলাম কি নেট ইনকাম যদি না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করতে হবে। আমরা পুরো প্রশ্নটা পড়েছি, পুরো প্রশ্নে কোথাও নেট ইনকাম দেওয়া নেই, তাহলে নেট ইনকাম যেহেতু দেওয়া নেই তাহলে আমাদেরকে নেট ইনকামটা ওয়ার্কিং করে বের করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা ওয়ার্কিংয়ের কাজ দেখেছিলাম সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সরাসরিভাবে ইনফরমেশন দেওয়া আছে কিনা। আমাদের প্রশ্নে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে এবং বি নাম্বার পয়েন্টে একটা সম্পত্তি ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট 1000 টাকা একটা সম্পত্তি ডিসকার্ড করা হয়েছে বলেছে এবং তার হিসাবটাকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে রিমুভ করার কথা বলেছে। কিন্তু 2014 সালে সম্পত্তিগুলো ব্যবহার করার কারণে ডেপ্রিসিয়েশন বাবদ খরচ কত হয়েছে তা কিন্তু প্রশ্নে সরাসরিভাবে কোথাও উল্লেখ করে দেওয়া নেই। তাহলে এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকেও আমাদেরকে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আজকে আমরা যে অঙ্কটা করছি সেখানে আমাদেরকে এই দুটো ওয়ার্কিং করতে হবে, নেট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এছাড়াও যে অন্যান্য তথ্যাবলীগুলোর কথা বলেছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এরপরে আমরা দেখছিলাম যে কি যদি কোনো সম্পত্তি নগদে ক্রয় করা হয় এবং নগদে বিক্রি করা হয় তাহলে তারও ওয়ার্কিংয়ের হিসাব আসতে পারে। এটার জন্য আমাদেরকে আসলে সম্পত্তির ব্যালেন্স চেক করতে হবে। আমরা ইকুইপমেন্টে দেখছি কি ওপেনিং ব্যালেন্স আছে 15000 টাকা, ক্লোজিং ব্যালেন্সে দেখানো হয়েছে 19000 টাকা এবং ইকুইপমেন্টের সাথে জড়িত এ এবং বি দুটো পয়েন্ট আছে। আমরা এই দুটো পয়েন্টের ব্যালেন্সের সাথে আমরা এখানে ব্যালেন্স চেক করে দেখব যে হিসাবটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আমাদের কোনো ওয়ার্কিং করতে হবে না, আর যদি মিলে না যায় এই দুটো ইনফরমেশনকে আমরা এখানে অ্যাডজাস্ট করার পরেও যদি ব্যালেন্স না মিলে থাকে তাহলে বুঝতে হবে এখানে আরেকটা বাড়তি কোনো কাজ আছে এবং সেটা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আমরা এ নাম্বার পয়েন্টে দেখছি কি 5000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল, তাহলে এখানে ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 15000 টাকা, তার সাথে যদি 5000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয় তাহলে তা যোগ করে ইকুইপমেন্টের ব্যালেন্স হওয়া উচিত 20000 টাকা, কিন্তু ক্লোজিংয়ে ব্যালেন্স দেখানো হয়েছে 19000 টাকা। বি নাম্বার পয়েন্টে আরেকটা কাজ আছে, বি নাম্বার পয়েন্টে বলেছে কি 1000 টাকার মূল্যের একটা ইকুইপমেন্টকে ডিসকার্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ 1000 টাকা ক্রয় মূল্যে একটা ইকুইপমেন্টকে পরিত্যাগ করা হয়েছে যেটা আর এখন ব্যবসাতে ব্যবহার করা হচ্ছে না এবং এটা কস্টকে হিসাব বই থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কস্টকে হিসাব বই থেকে রিমুভ করে দেওয়া হয়েছে মানে কি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যেখানে আমাদের ওপেনিং ব্যালেন্স 15000 টাকার সাথে 5000 টাকার সম্পত্তি যোগ করে 20000 টাকা ব্যালেন্স হওয়া উচিত ছিল, সেখান থেকে কিন্তু 1000 টাকাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে রিমুভ করে দেওয়ার পরে কিন্তু ব্যালেন্সে 19000 টাকাতে চলে এসেছে। তার মানে এ এবং বিতে যে দুটো ইনফরমেশন দেওয়া আছে ইকুইপমেন্ট নিয়ে তার সাথে আমাদের এখানে ব্যালেন্স মিলে গেছে, তাই আমাদেরকে এখানে আর ইকুইপমেন্ট নিয়ে কোনো ওয়ার্কিং করার প্রয়োজন হচ্ছে না। এরপরে ফিক্সড অ্যাসেটসে বাই সেল ছাড়াও আমরা দেখেছিলাম বন্ডস, শেয়ার্স, নোটস পেবল, মর্গেজ পেবল এইগুলোর যদি কোনো ইস্যুয়েন্সের ব্যাপার থাকে। আমরা এখানে কমন স্টক আছে দেখছি, কমন স্টকের ওপেনিং ব্যালেন্স দেখা যাচ্ছে 25000 এবং ক্লোজিং ব্যালেন্সে আছে 27000 টাকা। 2000 টাকার কমন স্টক বেড়ে গেছে এবং প্রিমিয়াম অন কমন স্টককে দেখানো হয়েছে 1000 টাকা। আমরা জানি প্রিমিয়াম বলতে কি বোঝানো হয়, শেয়ারের ফেস ভ্যালু থেকে যখন অতিরিক্ত মূল্যে শেয়ার ইস্যু করা হয়, অতিরিক্ত যে মূল্যটা গ্রহণ করা হয় তাকে বলা হয় কি প্রিমিয়াম। আমরা সি নাম্বার পয়েন্টে শেয়ার ইস্যুর সাথে রিলেটেড একটা ইনফরমেশন দেখছি, সেখানে বলা হয়েছে কি 200 শেয়ার ইস্যু করা হয়েছিল 15 টাকা করে, যেখানে শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে কি 10 টাকা কিন্তু শেয়ারগুলো ইস্যু করা হয়েছে 15 টাকা করে, মানে কি 5 টাকা বেশি দাম দিয়ে। এখন এই 200 শেয়ার যদি 15 টাকা করে ইস্যু করা হয় তাহলে কিন্তু 200 গুণ 15 করলে হিসাব হচ্ছে কত 3000 টাকা। তার মধ্যে 200 শেয়ার 10 টাকা করে হচ্ছে কি ফেস ভ্যালু, 200 শেয়ার 10 টাকা করে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কি 2000 টাকা। তাহলে 2000 টাকার ফেস ভ্যালুর কমন স্টক বৃদ্ধি পাওয়ার কথা, সেটা আমরা দেখছি 25000 থেকে 27000 হয়েছে, তার মানে কি 2000 টাকার ফেস ভ্যালু কমন স্টক বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 2000 টাকা বেড়েছে এটা কেন বেড়েছে তা আমরা সি নাম্বার ইনফরমেশন থেকে পেয়ে যাচ্ছি। এছাড়াও 10 টাকা শেয়ারগুলো ইস্যু করা হয়েছিল 15 টাকা করে, 5 টাকা বেশি দাম দিয়ে ইস্যু করা হয়েছিল, সেই 5 টাকা অতিরিক্ত মূল্যটাই কিন্তু হচ্ছে কি প্রিমিয়াম। এবার 5 টাকা করে যদি আমরা 200 শেয়ারকে গুণ করি তাহলে 200 গুণ 5 করলে হচ্ছে কি 1000 টাকা। তাহলে 2000 টাকার ফেস ভ্যালু কমন স্টক 1000 টাকা অতিরিক্ত মূল্যে ইস্যু করা হয়েছে, যে অতিরিক্ত মূল্যটা প্রিমিয়াম বলে আমাদের ব্যালেন্স শিটে দেখানো হয়েছে। তাহলে আমরা কিন্তু কমন স্টকের সাথে রিলেটেড চেঞ্জের ইনফরমেশনটা সি নাম্বার পয়েন্ট থেকে পেয়ে গেছি, তাই এটা নিয়ে আমাদেরকে আর কোনো ওয়ার্কিং করতে হবে না। এছাড়া আমরা কমন স্টকের সাথে রিলেটেড আর কোনো কাজ দেখছি না। তাহলে আমরা ওয়ার্কিংয়ের চার্টের মধ্যে যে রিটায়ারমেন্ট অফ কমন স্টক বলে একটা পয়েন্ট দেখছিলাম, সেই রিটায়ারমেন্ট অফ কমন স্টকের কাজ আমাদের এখানে প্রশ্নে হবে না, কারণ হচ্ছে দেখি আমাদের সি নাম্বার পয়েন্টে যা দেওয়া ছিল তার সাথে এখানে কমন স্টকের ব্যালেন্স হুবহু মিলে গেছে, তার মানে কি বাড়তি আর কোনো কাজ নেই। এছাড়া আমাদের এখানে বন্ডস পেবল, নোটস পেবল এই ধরনের কোনো লাইবিলিটি নেই, তাই এগুলো ইস্যু এবং এগুলোর রিটায়ারমেন্ট নিয়েও কোনো ওয়ার্কিং নিয়ে চিন্তা করতে হচ্ছে না। লাস্ট যে ওয়ার্কিংয়ের কথাটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে কি ডিভিডেন্ড। এখানে আমাদের ডিভিডেন্টের ভ্যালুটা দেওয়া আছে 6000 টাকা, নগদ লভ্যাংশ পরিশোধ করা হয়েছে, যেহেতু প্রশ্নটা সরাসরি উল্লেখ করে দেওয়া আছে তাই এটা নিয়েও আর কোনো ওয়ার্কিং করতে হবে না। তাহলে যে 7টা পয়েন্ট আমরা ওয়ার্কিংয়ের চার্টে দেখেছি তার মধ্যে 1 এবং 2 এই দুটো ইনফরমেশন আমাদের এখানে মিসিং আছে, এই দুটো আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে, আর বাকি সব তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে।
এবার আমরা এই অঙ্কের সমাধানে যাব। প্রথমে আমরা ওয়ার্কিং নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা পূর্ণাঙ্গ সমাধান করব, অর্থাৎ ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে তৈরি করব। এখন প্রথমে যেটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের এখানে আগে আলোচনা করেছি নেট ইনকামটা দেওয়া নেই, তাহলে নেট ইনকামটা বের করতে হবে। এই নেট ইনকামের ক্যালকুলেশনটা কিন্তু রিটেন আর্নিংসের মধ্যে থেকে হবে, কারণ রিটেন আর্নিংসের মধ্যে কিন্তু নেট ইনকামের হিসাবটা অন্তর্ভুক্ত আছে। এখন একটা যদি রিটেন আর্নিংসের গঠন প্রণালী আমরা দেখি, যথাযথভাবে একটা রিটেন আর্নিংস কীভাবে তৈরি করা হয় আমরা সেটা যদি দেখি, সবসময় রিটেন আর্নিংসটা ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু করা হয়, তার সাথে নেট ইনকাম যা হয় তাকে যোগ করা হয়, যোগ করার পর একটা আমরা যোগফল পাই, সেখান থেকে ডিভিডেন্ডকে বিয়োগ করা হয়, ডিভিডেন্ড বিয়োগ করার পরে যা থাকে তাকে বলা হয় কি ক্লোজিং ব্যালেন্স অফ রিটেন আর্নিংস। এটা সংক্ষেপে একটা রিটেন আর্নিংস স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। এটা এই কারণে আলোচনা করছি যাতে আমরা বুঝতে পারি এখান থেকে কীভাবে নেট ইনকামকে বের করতে হবে, যদি এটা আমাদের এখন ওয়ার্কিং নয়, ওয়ার্কিংটা একটু পরে শো করব। এখন আমরা রিটেন আর্নিংসের গঠন প্রণালীটা দেখছি। রিটেন আর্নিংসের ওপেনিং ব্যালেন্সের সাথে নেট ইনকাম যোগ করার পর ডিভিডেন্ড ডিক্লেয়ারকে বিয়োগ করলে আমরা কি পেয়ে যাই, রিটেন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্সকে পেয়ে যাচ্ছি। এখানে আমাদের রিটেন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 13,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 14,500 টাকা এবং ডিভিডেন্টের অ্যামাউন্টটা ডি নাম্বার পয়েন্টে দেওয়া আছে কত, 6,000 টাকা। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ডিভিডেন্ড এই তিনটে ইনফরমেশনকে বসিয়ে নেট ইনকামকে বের করতে পারবো। এখন এখান থেকে যখন আমরা নেট ইনকামকে বের করব তখন আসলে আমরা এই ইনফরমেশনগুলোকে উল্টোভাবে প্রেজেন্টেশন করব, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করব। আমরা রিটেন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করব, তার সাথে ডিভিডেন্ডকে অ্যাড করব এবং ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব, তাহলে আমরা নেট ইনকামকে পেয়ে যাচ্ছি। আমরা এভাবে যখন করছি তখন দেখা যাচ্ছে নেট ইনকাম যোগ হচ্ছে, ডিভিডেন্ড বিয়োগ হচ্ছে, তারপর ক্লোজিং ব্যালেন্স পাচ্ছি। কিন্তু যখন আমরা ব্যাক ক্যালকুলেশন করব, যেটা ডিভিডেন্ড আগে বিয়োগ হচ্ছিল সেটা এখন ক্লোজিং ব্যালেন্সের সাথে আমরা অ্যাড করে দিব এবং ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব, তাহলে নেট ইনকামের ফিগারটা বের হয়ে আসবে। এবার তাহলে আমরা ওয়ার্কিংটা দেখছি। ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ নেট ইনকাম। তো আমরা প্রথমে তাহলে ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করব। আমাদের রিটেন আর্নিংসে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 14,500 টাকা, ক্লোজিং ব্যালেন্স অফ রিটেন আর্নিংস লেখা হলো 14,500 টাকা। তার সাথে এখানে ডিভিডেন্ড লেস করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা যেহেতু ব্যাক ক্যালকুলেশন করছি তাই ডিভিডেন্ডকে অ্যাড করব, অ্যাড ক্যাশ ডিভিডেন্ড পে, যেটা আমাদের ডি নাম্বার পয়েন্টে দেওয়া আছে 6,000 টাকা, 6,000 টাকা যোগ করলাম, টোটাল হয়ে গেল 20,500 টাকা। এবার সেখান থেকে আমরা ওপেনিং ব্যালেন্স অফ রিটেন আর্নিংসকে বিয়োগ করব, লেস ওপেনিং ব্যালেন্স অফ রিটেন আর্নিংস, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 13,000 টাকা। 13,000 টাকা বিয়োগ করার পরে আমাদের নেট ইনকাম চলে আসলো 7,500 টাকা। আমরা তাহলে নেট ইনকামের ফিগারটাকে পেয়ে গেছি। এবার দ্বিতীয় আরেকটা যেটা ওয়ার্কিং নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাবটা কিন্তু অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে জড়িত। তাহলে আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের গঠন প্রণালীটা দেখি। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবটা সবসময় ওপেনিং ব্যালেন্সকে দিয়ে শুরু করতে হবে, তার সাথে চলতি বছরে যা ডেপ্রিসিয়েশন হয়েছে, অবচয় হয়েছে তাকে যোগ করতে হবে, এরপরে আমরা একটা টোটাল ফিগার পাবো। এরপরে যদি কোনো সম্পত্তি বিক্রি করা হয় অথবা ডিসকার্ড করা হয় তার উপরে যা অবচয় হয়েছে তাকে হিসাব থেকে বাদ দিতে হবে, লেস করতে হবে। লেস করার পরে আমরা যে ব্যালেন্সটা পাবো সেটা হবে কি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স। এখন এখানে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স আমাদের দেওয়া আছে 4,500 টাকা, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 5,500 টাকা। আমাদের ডেপ্রিসিয়েশন অন ডিসকার্টেড ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্ট আমরা ডিসকার্ড করছি সেটার ডেপ্রিসিয়েশন হিসাব দেওয়া আছে বি নাম্বার পয়েন্টে। বি নাম্বার পয়েন্টে বলা আছে যে ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000 ওয়াজ ডিসকার্ডেড। 1,000 টাকার একটা ইকুইপমেন্ট যেটা অরিজিনাল কস্ট প্রাইস ছিল 1,000 টাকা, সেটা ফুলি ডেপ্রিসিয়েট হয়ে গেছে, মানে কি সম্পূর্ণভাবে অবচিত হয়ে গেছে। মানে এই 1,000 টাকার সম্পত্তির অবচয়ের পরিমাণও 1,000 টাকায়। এখন এটা ডিসকার্ড করার কারণে, মানে কি পরিত্যাগ করার কারণে এই সম্পত্তিটাকে কস্ট থেকে বিয়োগ করা হয়েছে, সম্পত্তির মূল্য থেকে বিয়োগ করা হয়েছে এবং অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে রিমুভ করা হয়েছে। এই সম্পত্তি যা অবচয় ছিল তা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি পুঞ্জীভূত অবচয় থেকে রিমুভ করা হয়েছে, মানে কি বাদ দেওয়া হয়েছে। তার মানে কি ওরা ডেপ্রিসিয়েশন অন ডিসকার্ডেড ইকুইপমেন্টকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে লেস করেছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি আমরা এখন এখান থেকে কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত তা বের করতে চাইছি। এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের হিসাবটা বের করতে হলেও কিন্তু আমরা এই চার্টটাকে এবার ব্যাক ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে আমরা ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন দিয়ে শুরু করব, তার সাথে ডেপ্রিসিয়েশন অন ডিসকার্ডেড ইকুইপমেন্ট যেটা আগে লেস করা ছিল সেটাকে এখন অ্যাড করব এবং তার থেকে ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার কত তা বের হয়ে আসবে। আমরা এবার তাহলে ওয়ার্কিং 2তে যাচ্ছি। ওয়ার্কিং 2তে আমরা প্রথমে আগে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্লোজিং ব্যালেন্সটাকে লিখছি, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 5,500 টাকা, তা বসিয়ে দিলাম। তার সাথে এখানে যে ডেপ্রিসিয়েশন ডিসকার্ডেড ইকুইপমেন্ট লেস করা হয়েছিল সেটাকে এখন আমরা অ্যাড করব। এখানে আমাদের ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্টের মূল্য হচ্ছে কত, 1,000 টাকা, অর্থাৎ 1,000 টাকায় সম্পূর্ণভাবে অবচিত হয়ে গেছে। তাই আমরা অ্যাড দিয়ে লিখছি কি ডেপ্রিসিয়েশন ডিসকার্ডেড ইকুইপমেন্ট 1,000 টাকা, যোগ করার পরে হচ্ছে কি 6,500 টাকা। সেখান থেকে এবার আমরা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স হচ্ছে 4,500 টাকা, তা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে আমাদের বিয়োগফল হচ্ছে কত, 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরের ডেপ্রিসিয়েশন বাবদ খরচ হচ্ছে কি 2,000 টাকা। আমাদের যে দুটো ওয়ার্কিং করার প্রয়োজন ছিল সে দুটো ওয়ার্কিং আমরা করে নিয়েছি। আমরা নেট ইনকাম পেয়ে গেছি 7,500 টাকা এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পেয়ে গেছি 2,000 টাকা। আমাদের নির্দিষ্ট ওয়ার্কিং করা শেষ। এবার আমরা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করে নেব।
এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গঠন প্রণালীটা নিয়ে একটু আলোচনা করছি। আমরা যখন অপারেটিং অ্যাক্টিভিটিসটা করব সেখানে আমরা অবশ্যই নেট ইনকাম দিয়ে শুরু করব, যেটা এখন 7,500 টাকা ওয়ার্কিং করে বের করে নিয়েছি। এরপরে কিছু অ্যাডজাস্টমেন্টস করতে হবে। অ্যাডজাস্টমেন্টসের মধ্যে ডেপ্রিসিয়েশন, সেটা আমরা ওয়ার্কিং করে বের করে নিয়েছি 2,000 টাকা। এরপরে কোনো সম্পত্তি বিক্রি করে বা রিটায়ার করার পরে যদি কোনো লস হয় তাহলে তা হিসাব করতে হবে, লস হলে যোগ করতে হবে, আর গেইন হলে বিয়োগ করতে হবে। কারেন্ট অ্যাসেটস যদি ডিক্রিজ হয় তাহলে তা যোগ, এবং ইনক্রিজ হলে তাহলে তা বিয়োগ। কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ হলে যোগ, ডিক্রিজ হলে বিয়োগ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি গত ক্লাসগুলোতে ডিটেল আলোচনা করেছি, বারবার করে আলোচনা করেছি, তাই আজকে আর অত ডিটেলে যাচ্ছি না। এই সবগুলো অ্যাডজাস্টমেন্ট করার পরে যে অ্যামাউন্ট আমাদের সেকেন্ড কলামে আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, আর এই ফিগারটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি তাহলে সেই অঙ্কের আমরা সমাধানে চলে গেলাম, এবং এই সমাধান থেকে আমরা এখন অপারেটিং অ্যাক্টিভিটিসটাই আলোচনা করছি প্রথমে। তো প্রথমে আমরা এ দিয়ে লিখে নিলাম ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং শুরু করতে হবে কি নেট ইনকাম দিয়ে, যেটা আমরা ওয়ার্কিং 1-এ পেয়েছি 7,500 টাকা। এরপরে লিখতে হবে কি অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ, নেট ইনকামকে ক্যাশের সাথে কিছু সমন্বয় করতে হবে, মিলকরণ করতে হবে। এবং এই মিলকরণের মধ্যে প্রথমে আমরা লিখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেটা আমরা ওয়ার্কিং 2-তে পেয়েছি, সেটা হচ্ছে কি 2,000 টাকা। এছাড়া আমরা এখন চার্টে দেখেছি যে কোনো সম্পত্তি বিক্রি করে যদি লস অথবা গেইন হয় তাহলে তা অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রভাব ফেলে। লস হলে যোগ করতে হবে, গেইন হলে বিয়োগ করতে হবে। কিন্তু এখানে কোনো সম্পত্তি বিক্রির কোনো ইনফরমেশন নাই। এখানে একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে এবং আরেকটা সম্পত্তি ডিসকার্ড করা হয়েছে, মানে কি পরিত্যাগ করা হয়েছে। কোনো সম্পত্তি যদি পরিত্যাগ করি তাহলে সেই সম্পত্তি থেকে কিন্তু কোনো লাভ বা লস তৈরি হয় না। যেহেতু এখান থেকে কোনো লাভ লস তৈরি হচ্ছে ডিসকার্ড থেকে, তাই এইটার কোনো বিষয় এখানে আসবে না। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের দেখতে হবে তাহলে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো। কারেন্ট অ্যাসেটস যদি বৃদ্ধি পায় তাহলে তা এখানে বিয়োগ করতে হবে, এবং কারেন্ট লায়াবিলিটিস যদি হ্রাস পায় তাহলে তা যোগ করতে হবে। আমাদের এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আছে 8,800 টাকা এবং 11,000 টাকা। ওপেনিং ব্যালেন্স হচ্ছে 11,000 এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি 8,800 টাকা। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে 2,200 টাকা পরিবর্তন আছে, 2,200 টাকা হ্রাস পেয়েছে। এখানে 2013 সালেরগুলো ওপেনিং ব্যালেন্স, এটা ক্লোজিং ব্যালেন্সে আসতে 8,800 হয়ে গেছে, তার মানে কি 2,200 টাকা হ্রাস পেয়েছে। কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ হলে আমরা এখানে যোগ করব, তাই আমরা লিখছি ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 2,200 টাকা পজিটিভ। এরপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হচ্ছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীত, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কি একটা কারেন্ট অ্যাসেট অথবা অ্যাসেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেটকে অ্যাসেট থেকে বিয়োগ করতে হয়, তার মানে এটা হচ্ছে কি আসলে একটা কন্ট্রা অ্যাসেট। কন্ট্রা অ্যাসেট মানে হচ্ছে কি বিপরীত সম্পত্তি, আর বিপরীত সম্পত্তি মানে কি সম্পত্তির বিপরীতভাবে ব্যবহার করতে হবে। তো আরেক ভাষায় এটাকে আমরা লায়াবিলিটির মতন করে চিন্তা করতে পারি, যদিও অ্যালাউন্স ফর ব্যাড ডেট কিন্তু লায়াবিলিটি নয়, এটা হচ্ছে কি বিপরীত সম্পত্তি, কিন্তু আমরা এটাকে লায়াবিলিটির মতন করে চিন্তা করতে পারি, কারণ লায়াবিলিটি হচ্ছে কি সম্পত্তির বিপরীত। আমরা এখানে আলোচনা করলাম যে কি সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে তা বিয়োগ করতে হবে, এবং সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে তা যোগ করতে হবে। আর লায়াবিলিটির ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে লায়াবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে তা যোগ করতে হবে, এবং লায়াবিলিটি যদি হ্রাস পায় তাহলে তা বিয়োগ করতে হবে। যেহেতু অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে কি একটা বিপরীত সম্পত্তি, তাই দেখা যাচ্ছে কি এখানে একটা সম্পত্তি থেকে বিয়োগ করা হচ্ছে, নেগেটিভ করা হচ্ছে। অ্যাসেটস দিকে লেখা হয়েছে কিন্তু এগুলো ব্র্যাকেটে রাখা হয়েছে, মানে কি নেগেটিভ করা হচ্ছে। যেহেতু এটা বিপরীত সম্পত্তি তার মানে কি এটা সম্পত্তির বিপরীতভাবে প্রয়োগ করতে হবে, অনেকটা লায়াবিলিটির মতনই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা দেখছি কি অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আগে 1,000 টাকা ছিল, এখন 800 টাকা হয়ে গেছে, তার মানে কি 200 টাকা কমে গেছে। এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেটের ফিগারগুলো নেগেটিভে থাকলেও কিন্তু আমরা অঙ্ক করার সময়তে এই নেগেটিভগুলো নিয়ে চিন্তা করব না, আমরা ইনক্রিজ ডিক্রিজ নিয়ে চিন্তা করব। আমাদের 2013 সালের আমাদের ব্যালেন্স ছিল 1,000 টাকা এবং এটা ব্যালেন্স হয়ে গেছে 800 টাকা, অর্থাৎ 200 টাকার হ্রাস পেয়েছে। অ্যালাউন্স ফর ব্যাড ডেট হ্রাস পাওয়া মানে কি বিপরীত সম্পত্তি হ্রাস পাওয়া, অথবা আরেক ভাষায় বলতে গেলে লায়াবিলিটি হ্রাস পাওয়া। আর যদি লায়াবিলিটি হ্রাস পায় তাহলে আমাদের এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ এটা আমি বলেছি কি এটাকে আমরা লায়াবিলিটির মতন করে ট্রিট করব। তাই আমরা এখানে ডিক্রিজ ইন অ্যালাউন্স ফর ব্যাড ডেটকে 200 টাকাকে এখানে নেগেটিভ করেছি, কারণ এটা লায়াবিলিটি হ্রাস পেলে নেগেটিভ হয়, একইভাবে বিপরীত সম্পত্তি হ্রাস পেলেও এখানে নেগেটিভই করতে হবে। এরপর হচ্ছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে হচ্ছে কি মজুত পণ্য, যেটা আরেকটা কারেন্ট অ্যাসেট, যেটা 20,000 টাকা থেকে 22,000 টাকা হয়ে গেছে, 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 2,000 টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে তা আমরা দেখে এখানে বিয়োগ করতে হবে, কারণ কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয়। ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2000 নেগেটিভ। এরপরে ইকুইপমেন্ট আছে, যা হচ্ছে কি একটা স্থায়ী সম্পত্তি। ইকুইপমেন্টের সাথে জড়িত বিষয়টা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে। এবার নতুন একটা আইটেম আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে কি প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রাথমিক খরচ, যেটাকে আমরা আরেক ভাষায় বলি কি ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি। এখন এই ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি ব্যালেন্সটা দেখা যাচ্ছে 2,000 টাকা থেকে 1,000 টাকা হয়ে গেছে, 1,000 টাকা হ্রাস পেয়েছে। এখন এই ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তিগুলো মূল্য হ্রাস একটাই কারণে হতে পারে, সেটা হচ্ছে দেখি অবলোপন। অবলোপন হওয়ার কারণে 1,000 টাকা হ্রাস পেয়েছে, এবং এই অবলোপনের বিষয়টা কিন্তু আমরা জানি যে কি অপারেটিং অ্যাক্টিভিটিসে হিসাব করতে হয়। তাই আমরা এখানে লিখছি অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্স 1,000 টাকা পজিটিভ। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এই বিষয়গুলোকে যোগ করতে হয়, তাই আমরা এখানে অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্স 1,000 টাকাকে কি করছি, পজিটিভ করছি। এবার লায়াবিলিটি দিকে দেখি কোনো কারেন্ট লায়াবিলিটি আছে কিনা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে কোনো কাজ আমাদের এখানে আসবে না, কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে আমরা ডেপ্রিসিয়েশনটাকে ওয়ার্কিং করে বের করে নিয়েছি।
অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনের সাথে জড়িত আর কোনো বিষয় আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আর বসাতে হবে না। এরপরে অ্যাকাউন্টস পেবল আছে, যেটা আগে 6,500 টাকা ব্যালেন্স ছিল, এখন হচ্ছে কি 4,000 টাকা, 2,500 টাকা হ্রাস পেয়েছে। অ্যাকাউন্টস পেবল হচ্ছে কি একটা কারেন্ট লাইবিলিটি যদি হ্রাস পায় তাহলে তা বিয়োগ করতে হবে। আমরা দেখছি এখানে লেখা আছে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল 2,500 নেগেটিভ। এরপরে ট্যাক্সেস পেয়েবল আছে প্রদেয় কর, যেটা হচ্ছে কি একটা কারেন্ট লাইবিলিটি, সেটা 1,000 টাকা থেকে 2,000 টাকা হয়ে গেছে, 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 1,000 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা সেটা যোগ করব, ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল 1,000 টাকা পজিটিভ। আমাদের এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসে আর কোনো আইটেম আসবে না। এবার এই সবগুলো আইটেমকে যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা আমরা সেকেন্ড কলামে পেয়েছি সেটা হচ্ছে 9,000 টাকা পজিটিভ ফিগার। তাই আমরা এখানে লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের চার্টটা আবার একটু দেখে আসি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ফিক্স অ্যাসেটসের সাথে জড়িত বিষয়গুলো আসবে। ফিক্স অ্যাসেট যদি সেল হয় তাহলে আমাদের নগদ টাকা ব্যবসাতে আসবে, তাই তা যোগ করতে হবে। আর ফিক্স অ্যাসেট যদি পারচেজ করা হয় তাহলে নগদ টাকা ব্যবসা থেকে চলে যাবে, তাই বিয়োগ করতে হবে। এই দুটো আইটেমকে যোগ বিয়োগ করার পর যে ফিগারটা সেকেন্ড কলামে আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং এই ফিগারটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। সেখানে দেখি ফিক্স অ্যাসেটসে বাই সেলের সাথে সম্পর্কিত কী আছে। আমাদের এ নাম্বার পয়েন্টে ইকুইপমেন্ট 5,000 টাকা দিয়ে নগদে ক্রয় করার কথা বলে দিয়েছে, তাই সেটা আমরা পারচেস অফ ইকুইপমেন্ট বলে 5,000 টাকা নেগেটিভ করছি, কারণ নগদ টাকা চলে গেছে তাই নেগেটিভ। এবার বি নাম্বার পয়েন্টে একটা ইকুইপমেন্টকে ডিসকার্ড করার কথা বলা হয়েছে, অর্থাৎ পরিত্যাগ করার কথা বলা হয়েছে। এটা কিন্তু পরিত্যাগ করার কারণে কিন্তু প্রতিষ্ঠানের নগদে কোনো লেনদেন হয়নি, এই সম্পত্তিটা এখন ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে, তাই এটাকে পরিত্যাগ করা হচ্ছে। কিন্তু এখানে নগদ টাকার আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ কোনো কিছুই হয়নি, সম্পত্তিটাকে নতুনভাবে কেনাও হয়নি বা বিক্রিও করা হয়নি। যেহেতু এখানে কোনো নগদের প্রভাব পড়েনি তাই এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনো কাজ হবে না। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে এটা কোনো প্রভাব দেখাতে হবে না। তাহলে আমাদের এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে একটাই আইটেম আসে, সেটা হচ্ছে পারচেস অফ ইকুইপমেন্ট 5,000 টাকা নেগেটিভ। এই 5,000 টাকাটা আমরা এখন সেকেন্ড কলামে নিয়ে গেলাম। নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয়ে গেল, যেহেতু এটা নেগেটিভ তাই এখানে আমরা ইউজড ইন কথাটা লিখছি। এবার আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসটা কীভাবে সমাধান করতে হবে এই অঙ্কে সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে একটু চার্টটা আলোচনা করে নিই। যদি কমন স্টক, বন্ডস, নোটস পেবল এই ধরনের বিষয়গুলো যদি ইস্যু করা হয়, ইস্যু করে যদি ব্যবসাতে নগদ মূলধন সংগ্রহ করা হয়, ব্যবসা নগদ টাকা বাড়বে তাই যোগ করতে হবে। লং টার্ম লোন, মর্গেজ পেবলের মাধ্যমে যদি বড় করা হয়, ব্যবসাতে নগদ টাকা বাড়বে তাই যোগ করতে হবে। আর এই বিষয়গুলোকে যদি, এই দায়গুলোকে যদি পরিশোধ করা হয় তাহলে ব্যবসা নগদ টাকা চলে যাবে, তাহলে তখন তা বিয়োগ করতে হবে। যেমন রিডেমশন অর রিটায়ারমেন্ট অফ বন্ডস, নোটস পেবল। বন্ডস অথবা নোটস পেবল যদি রিটায়ার করা হয় বা রিডেমশন করা হয় তখন তা বিয়োগ করতে হবে। কমন স্টকে যদি রিটায়ার করা হয় তাহলে তা বিয়োগ করতে হবে। কমন স্টকে রিটায়ার করা মানে হচ্ছে কি সাধারণ শেয়ার হোল্ডারদেরকে তাদের টাকা ফেরত দিয়ে তাদের কাছ থেকে শেয়ারগুলোকে নিয়ে নেওয়া, পুনরায় কিনে নেওয়া তাদের কাছ থেকে। তাহলে রিটায়ারমেন্ট করলে নগদ টাকা চলে যাচ্ছে বলে বিয়োগ করতে হবে। এছাড়াও লং টার্ম লোন, মর্গেজ পেবলগুলো যদি রিপেমেন্ট করে, পুনঃপরিশোধ করে তাহলে তাও বিয়োগ করতে হবে, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে। এবারে যদি কোনো ক্যাশ ডিভিডেন্ড থাকে তাহলে তাও বিয়োগ করতে হবে। এবার এসবগুলো যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা সেকেন্ড কলামে আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, এবং যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখবো নেট ক্যাশ ইউজড ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার সেকেন্ড কলামে এই সবগুলো ফিগারকে যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা আসবে সেটাকে আমরা লিখবো কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার। ওই বছর নগদ কত টাকা পরিবর্তন হয়েছে তার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করবো, ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে হিসাবটাকে মিলিয়ে নেব। এই চার্টটা নিয়ে কিন্তু আসলে পূর্ববর্তী ক্লাসগুলোতে ডিটেইল আমি বারবার করে আলোচনা করেছি, তাই আজকে আমি অতটা ডিটেল বলছি না, শুধুমাত্র এমনি আইটেমগুলো পড়ে যাচ্ছি। এই আইটেমগুলোর সাথে রিলেটেড কী কী কাজে আমাদের অঙ্কে আসবে সেটা বোঝার জন্য আইটেমগুলোকে পড়ে যাচ্ছে। যারা আজকে নতুন ক্লাস করছেন, প্রথম আমার আজকে এই ক্লাসে ফলো করছেন, তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করবেন। প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করলে কিন্তু এই চার্টটা আপনারা খুব ভালো মতনই বুঝে নেবেন, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এই চার্ট নিয়ে ডিটেল অনেকবার আলোচনা করেছি। এখন আমরা আস্তে আস্তে অঙ্ক কঠিনের দিকে যাচ্ছি, ওয়ার্কিং বাড়ছে, অঙ্কের পরিধি বাড়ছে, তাই সে কারণে এই চার্ট নিয়ে বারবার করে ডিটেল আলোচনাতে যাচ্ছি না। শুধুমাত্র আমরা চার্টটাকে বারবার করে চোখ বুলিয়ে নিই এই কারণেই যাতে আমরা বুঝতে পারি এই অঙ্কের মধ্যে কোন কাজটা করতে হবে, কোন কোন আইটেম আসবে, কোন কোন আইটেম আসবে না। এবার আমরা অঙ্কের সমাধানে যাচ্ছি। আবার আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের কাজটা দেখব, ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমরা দেখি কমন স্টক ইস্যুর সাথে জড়িত বিষয় আসতে পারে। এখানে কমন স্টকের ইস্যুর ব্যাপারটা আছে, সেটা সি নাম্বার পয়েন্টে বলেছে 200 শেয়ার্স অফ কমন স্টক ওয়ার সোল্ড অ্যান্ড ইস্যুড at টাকা 15 পার শেয়ার। 200 শেয়ার 15 টাকা করে ইস্যু করা হয়েছে, তাহলে কমন স্টক ইস্যুর কারণে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই আমরা ইস্যুয়েন্স অফ কমন স্টক বলে এটা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে বসাবো। 200 শেয়ার 15 টাকা করে হচ্ছে কি 3,000 টাকা। 3,000 টাকা নগদ টাকা ব্যবসাতে এসেছে, তাই 3,000 টাকা যোগ। যদিও আমাদের ব্যালেন্স শিটে 3,000 টাকার কাজটাকে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। 3,000 টাকার মধ্যে 15 টাকা যেটা ইস্যু ভ্যালুর মধ্যে কিন্তু 10 টাকা হচ্ছে কি ফেস ভ্যালু আর 5 টাকা হচ্ছে কি প্রিমিয়াম। এখানে ব্যালেন্স শিটের মধ্যে 10 টাকা ফেস ভ্যালুটার জন্য 2,000 টাকার
কমন স্টককে বৃদ্ধি করা হয়েছে এবং 5 টাকায় যেটা অতিরিক্ত মূল্য সংগ্রহ করা হয়েছে সেটাকে প্রিমিয়ামে জমা রাখা হয়েছে। 200 শেয়ার 10 টাকা করে যদি আমরা হিসাব করি তাহলে 2000 টাকার ফেস ভ্যালু বৃদ্ধি পেয়েছে, আর 200 শেয়ার 5 টাকা করে অতিরিক্ত মূল্য যেটা সংগ্রহ করা হয়েছে যেটাকে আমরা বলছি প্রিমিয়াম, সেটা প্রিমিয়াম আকারে জমা করা হয়েছে। অর্থাৎ আমাদের ব্যালেন্স শিটে এই দুটা মিলে 3000 টাকার পরিবর্তন আছে, যেটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সরাসরি বসিয়ে দিয়েছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময়তে আমাদের এখানে ফেস ভ্যালু এবং প্রিমিয়ামকে আলাদাভাবে দেখানোর প্রয়োজন নেই, দুটো মিলে নগদ যা পরিবর্তন হয়েছে তা আমরা একসাথে দেখাবো। এরপর কমন স্টক ছাড়া আমরা এখন চার্টে দেখলাম কি বন্ডস পেবল, নোটস পেবল, মর্গেজ পেবল, এই ধরনের যদি কোনো বিষয় থাকে, লং টার্ম লোনস, এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে তা ইস্যু হোক বা রিটায়ারমেন্ট হোক বা রিডেমশন হোক বা রিপেমেন্ট হোক, তার কাজগুলো আনতে হয়। কিন্তু আমাদের আজকের অঙ্কটার মধ্যে বন্ডস পেবল, নোটস পেবল, মর্গেজ পেবল, লং টার্ম লোনস এই ধরনের সাথে জড়িত কোনো আইটেমই দেওয়া নেই, তাই ওগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু এর বাড়তি আরেকটা ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পেড। সেটা আমাদের ডি নাম্বার পয়েন্টে দেওয়া আছে। ক্যাশ ডিভিডেন্ড পে করা হয়েছে 6000 টাকা, আর ডিভিডেন্ড পেমেন্টের কারণে ক্যাশ টাকা চলে গেছে, তাই এটা আমরা নেগেটিভ করব। ক্যাশ ডিভিডেন্ড পেড 6000 টাকা নেগেটিভ। এবার এই দুটো আইটেমকে যোগ করার পরে দেখছি কি 3000 টাকা নেগেটিভ ফিগার এসেছে, সেটা আমরা সেকেন্ড কলামে বসালাম, তার নাম লিখলাম কি নেট ক্যাশ ইউজড ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার সেকেন্ড কলামে যে তিনটা অ্যাক্টিভিটি থেকে তিনটা আমরা ক্যাশ হিসাব পেয়েছি সেই তিনটাকে যোগ বিয়োগ করছি। 9000 পজিটিভ, 5000 নেগেটিভ, 3000 নেগেটিভ, তাহলে দেখা যাচ্ছে কি এখানে 8000 নেগেটিভ, 9000 থেকে 8000 মাইনাস করলে 1000 পজিটিভ ফিগার এসেছে, যেটা নাম হচ্ছে কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার। এবার তার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্সে যোগ করব, যেটা আমাদের ব্যালেন্স শিটে আছে। ক্যাশের ওপেনিং ব্যালেন্স দেখা যাচ্ছে 3000 টাকা 2013 সালে ব্যালেন্স। আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স 3000 টাকা যোগ করলাম, যোগ করার পরে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 4000 টাকার হিসাবটা মিলে গেল। যারা আজকে নতুন ক্লাস করছেন তাদের জন্য বলছি, আমি এখানে বলেছিলাম যে কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ ডিক্রিজ হলে তা অপারেটিং অ্যাক্টিভিটিসে ব্যবহার করতে হবে। তবে কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ এবং ব্যাংক ছাড়া অন্যান্য কারেন্ট অ্যাসেটসগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে ব্যবহার দেখাতে হবে, কারণ ক্যাশ আর ব্যাংকের হিসাবটাই আমরা সবার শেষে গিয়ে মিলিয়ে নিচ্ছি। এখানে যে ক্যাশের পরিবর্তন দেখানো হয়েছে 1000 টাকা, এই 1000 টাকা পরিবর্তনটা আসলে কেন হলো তাই কিন্তু আসলে আমরা এই পুরো চার্টের মাধ্যমে ব্যাখ্যা করলাম, যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এই তিনটা ক্যাটাগরিতে এই পরিবর্তনগুলো হওয়ার কারণে, নগদে এই প্রভাবগুলো পড়ার কারণে পুরো বছরব্যাপী 1000 টাকার নগদে পরিবর্তন হয়েছে। এবং তার সাথে আমরা ওপেনিং ব্যালেন্সকে যোগ করে ক্লোজিং ব্যালেন্সকে মিলিয়ে নিয়েছি। যেহেতু ক্যাশের ব্যালেন্সের কাজগুলো অঙ্কের শেষে গিয়ে মিলিয়ে নিতে হয়, তাই এই ক্যাশের পরিবর্তনটা কিন্তু আবার এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যবহার দেখানো যাবে না, কারণ একই কাজ তাহলে ডবল হয়ে যাবে, তখন অঙ্কটা কিন্তু মিলবে না। আশা করি আজকের ক্লাসে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা কিছু ওয়ার্কিং করলাম এবং অঙ্কের মধ্যে বেশ কিছু নতুন আইটেম পেয়েছি। অঙ্কটা অবশ্যই ভালো মতন ফলো করবেন, কারণ অঙ্কটার মধ্যে একটু ডিফারেন্সেস আছে, আগের অঙ্কগুলোর তুলনায় একটু পার্থক্য আছে, কয়েকটা নতুন আইটেম আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বাসায় ভালো মতো প্র্যাকটিস করে নেবেন। আগামী ক্লাসেও আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেখানেও কিন্তু ওয়ার্কিংস আসবে এবং সেখানে নতুন একটা ওয়ার্কিংয়ের বিষয়ে আলোচনা করব আমরা। আগামী ক্লাসও খুব গুরুত্বপূর্ণ হবে। আমার এই চ্যানেলে কিন্তু আমি যা অঙ্কের সমাধান করছি সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান, তাই প্রতিটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো ক্লাস আপনারা মিস করবে না। যদি এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আগামী ক্লাসে আপনাদের সাথে পাবো এই প্রত্যাশা আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।